আমি কোর্টের কথায় বলছি, এই লাইনটা আমি বলবো কোর্টের কথায়। কারণ মনে রাখবেন, আজকে যে আলোচনাটা হচ্ছে, এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পোড়া যায়। তাই মনে রাখবেন, আমি লটা জানি, আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি। আপনি নিজে বলেছেন আমি লয়ার। আমি দাবি করব, অনুরোধ করব, সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন। আপনি ক্যালকাটা বারের মেম্বার, মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি। আমি অনুরোধ করব, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআইর হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে, যে একাডেমিক আছে, সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি, আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন। আমি অন বিহাফ অব দি বিজেপি আগেও বলেছি, আজও বলি, মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন, 26-এ বিজেপিকে আনুন। 1 মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি 84 সালের শিখ রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমি বলছি না, লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর, কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র 73 মিনিটের অডিওতে 73 বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে 700 কোটি টাকা উঠেছে, সেই 700 কোটি টাকার 80 ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে। আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং বেনিফিশিয়ারি। এই কেসে আমরা বলছি না, সুজয় কৃষ্ণ ভদ্র বলছে, সিবিআই চার্জশিটে বলছে। উপর চালাকি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। আর হবে নাই বা কেন? গত 14 বছর ধরে তিনি সুকৌশলে এই রাজনীতিটাই এই পশ্চিমবঙ্গে করে যাচ্ছেন। সেই জন্য প্রথম 10 বছর তার পারফরমেন্স জিরো বা নেগেটিভ হলো। তিনি যখন ভোটের প্রচারে এসে বলেন যে এবার আমাকে আরেকবার ক্ষমতায় আনুন, এবার আমি আপনাদের ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল বেতন পাবেন, এবং তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার জুড়ে দেন, তারপরেও মানুষ তাকে দুহাত ভরে ভোট দেন। এবং এই সীমাহীন দুর্নীতি হওয়ার পরও এখনো এই রাজ্যের একটা বড় অংশের মানুষকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে দুর্নীতি হয়তো একটু আধটু হয়েছে, সেটা ওই যেসব ভাইয়েরা আর অনুপ্রাণিত ভাইয়েরা কথা শোনেনি তারা করেছে, তাদের ইন্ডিভিজুয়াল দুর্নীতি। কিন্তু সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সততার মূর্ত প্রতীক। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সুন্দরভাবে প্রশাসনটা চালাচ্ছেন বা চালানোর চেষ্টা করছেন, এবং তার থেকেও বড় কথা, আরেকটা হাওয়াও তারা তুলে দেওয়ার চেষ্টা করছেন। আরে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বিজেপি যদি আসে তাহলে কি এইসব করাপশন বন্ধ হয়ে যাবে? এই ন্যারেটিভটা তৈরি হচ্ছে এবং সেই ন্যারেটিভই চলছেন। আর তাই 26,000 চাকরি যাওয়ার পর যে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলার বুকে তৈরি হয়েছে, সেখানেও তিনি উপর চালাকি করার চেষ্টা করছেন। তো মুশকিল হচ্ছে, এই রাজ্যে এই প্রথম এমন বিরোধী দল এসেছে যারা যারা কিন্তু লড়াইটা দিচ্ছে ময়দানে নেমে। এবং তার থেকেও বড় কথা, একজন বিরোধী দলনেতা পেয়েছে বাংলার মানুষ, যেখানে তিনি কোনো কিছুতেই আপোষে রাজি নয়। যেটা অন্যায় হচ্ছে, যেটা দুর্নীতি হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, তিনি সেটা সামনে নিয়ে আসছেন। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপর চালাকির রাজনীতি এবার রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। আজকে এই নেতাজি ইন্ডোরে তিনি ভাষণ দিতে গিয়ে বলছিলেন বেশ বড় বড় মুখ করে যে আমিও লয়ার, আমিও প্রচুর মামলা টামলা লড়েছি, আমিও আইনটা খুব ভালো বুঝি। আচ্ছা, তিনি লয়ার, তিনি মামলাটা বুঝতেই পারেন, কিন্তু তিনি একটি কথা আগে বলে দিলেন যেখানে আতঙ্ক তাকে কিভাবে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে এবং তিনি কিভাবে উপর চালাকি করছেন। একবার দেখুন, তিনি বলছেন যে আমি এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে কেউ আবার এই ভিডিওটা ট্যাপ করে নিয়ে গিয়ে
প্রধান বিচারপতি মানে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে দিয়ে দেবে এবং আমাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করবে। অর্থাৎ অর্থাৎ তিনি মানুষের ভালো করতে চাইছেন, সেই জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং সেই জন্য তাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। কিরকম উপর চালাকি ভাবুন। নাম্বার ওয়ান, এই যে ভিডিওটা হয়েছে সেটা তার যে ফেসবুকের অফিসিয়াল পেজ আছে সেখান থেকেই তো লাইভ টেলিকাস্ট হয়েছে। চাইলে যে কেউ সেটা দেখতে পারে, কেননা সেটা পাবলিক ডোমেনে রয়েছে। তাহলে সেটাকে ট্যাপ করতে হবে কেন? নাকি তিনি নিজে এত কিছু সবার ট্যাপ করেন যে এই ট্যাপ শব্দটা তার মাথার মধ্যে ঢুকে গেছে? লুকিয়ে লুকিয়ে তার ভিডিওটাকে জোগাড় করতে হবে কেন? উনি তো নিজে পাবলিক ফোরামে সেটা ছেড়ে দিয়েছেন। আর জেলে যদি তাকে যেতেই হয়, জেলে যাওয়ার আতঙ্ক যে তাকে তাড়া করছে সেটা তো বোঝাই যাচ্ছে। যেদিনকে ওই রায় বেরোলো সেদিনকেও নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বলছিলেন না আমাকে জেলে পোড়ার ষড়যন্ত্র হবে, আজকেও বললেন জেলে পোড়ার ষড়যন্ত্র হবে। তার কারণ হচ্ছে আগামীকাল তো সেই মহা মামলাটি রয়েছে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট এটা বিচার করবে যেটা কলকাতা হাইকোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছে। এই যে দুর্নীতি হয়েছে, এই চূড়ান্ত রকমের দুর্নীতি হয়েছে, তার সঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসন এবং তার পুরো মন্ত্রিসভা যুক্ত কিনা সেইটা সিবিআই তদন্ত করে দেখবে। আর সেই জায়গাটায় তিনি নিজেও কি বুঝতে পারছেন যে তার পরিসরটা এবার ছোট হয়ে আসছে, তার বৃত্তটা ছোট হচ্ছে, তিনি ঘিরছেন, আর পালাবার পথ নেই, আর কোনো কিছু করা যাবে না। সেই জন্য বারবার তার মুখে উঠে আসছে যে আমাকে জেলে পোড়ার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু সে যাই হোক, শুভেন্দু অধিকারী তার পাল্টাটা আজকে দিয়ে দিলেন, বললেন যে আপনি তো নিজে বলেছেন আপনি বিশাল বড় লয়ার, আপনি প্রচুর মামলা করেছেন, তাহলে এই যে যোগ্য অযোগ্য নিয়ে সারা ভারতবর্ষ কনফিউজড আছে, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি অব্দি যেটা বার করতে পারছেন না, আপনি নিজে গিয়ে মামলাটা লড়ছেন না কেন? এত পাবলিকের ট্যাক্সের টাকা যেটা সরকারের ফান্ডে থাকে সেখান থেকে কোটি কোটি টাকা খরচ করে ওই কপিল সিব্বাল, ওই অভিষেক মনু সিংভি, ওই প্রশান্ত ভূষণ, এদেরকে কেন খরচটা দিচ্ছেন? আপনি যান, আপনি তো নিজে আজকে ঠিক করে দিয়েছেন যারা যোগ্য, আমরা যোগ্য, বুকে ব্যাজ নিয়ে তারা ভেতরে ঢুকেছে। তাহলে যোগ্যটা আপনি যখন বুঝে গেছেন তাহলে সেই যোগ্যদের তালিকাটা জমা দিয়ে দিন। দেখুন, ব্যাপারটা কিন্তু খুব সিম্পল। যে জায়গাটায় ব্যাপারটা আটকে আছে সেটা হচ্ছে এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন। আজকে একজন খুব ভালো একটা পোস্ট পাঠিয়েছেন এবং সেই পোস্ট অনুযায়ী আমি একদম সেটাই হুবহু আপনাদের বলার চেষ্টা করছি যে কিভাবে দুর্নীতি করেছেন এবং কেন এই দুর্নীতিটা হয়েছে সেটাও শুভেন্দু অধিকারী লাস্টে তার ফাঁস করে দিলেন। ওই সুজয় কৃষ্ণ ভদ্রের কথাটা, 700 কোটি টাকা কোথায় গেছে, কে নিয়েছে, এবং শুভেন্দু অধিকারী বারবার বলছেন, তিনি বলছেন না, এটা বলছেন সুজয় কৃষ্ণ ভদ্র, এটা বলছে সিবিআই এর চার্জশিট। আর সেই জন্যই এই অযোগ্যদের আড়াল করার মরিয়া প্রচেষ্টা হয়েছে। যে ভদ্রলোক আমাকে নোটটি পাঠিয়েছেন তিনি সুন্দরভাবে সেখানে ব্যাখ্যা করেছেন, বলছেন ধরুন 26,000 প্রার্থী আছে, এই 26,000 মধ্যে একদম পরিষ্কারভাবে এসএসসি বলুন, রাজ্য সরকার বলুন, সিবিআই বলুন, তারা নিশ্চিত করে বলে দিয়েছে এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। কারোর ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প হয়েছে, কেউ শূন্য খাতা সাদা খাতা জমা দিয়েছে, কেউ নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, কারোর কোটার চাকরি অন্য কোটায় দিয়ে দেওয়া হয়েছে। এই করে সেখানে একটা সংখ্যক পাওয়া গেছে, ধরুন সেটা 7,000 মতো। সেই 7,000কে আমি ক্যাটাগরি ডিতে রাখছি। সুতরাং তারা যে অযোগ্য, তাদের যে চাকরি যাবে সেই নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই, সুপ্রিম কোর্টে একদম নিঃসন্দেহ হয়ে গেছে। এবার এক প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে, তাহলে এরা যদি অযোগ্য হয় বাকিরা সকলেই যোগ্য, তাদের কেন চাকরি বহাল থাকছে? না, তারা সকলেই যোগ্য নয়, তাদের মধ্যে কিছু যোগ্য আর কিছু অযোগ্য। এই যে বাকি 19,000 থাকছে তাদের মধ্যে কিছু সংখ্যক হচ্ছে যোগ্য আর কিছু সংখ্যক হচ্ছে অযোগ্য। এবার এই যোগ্য আর অযোগ্য এই 19,000-এর মধ্যে কেন বাছাই করা যাচ্ছে না? বাছাই করা যাচ্ছে না তার কারণ এদের যে ওএমআরটা ছিল, যেটা যেটা যদি মিরর ইমেজটা যদি দিয়ে দেওয়া যেত, যেটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিতে পারতো, তাহলেই এদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য সেটাকেও সেগ্রিগেট করা যেত, কিন্তু সেই আলাদাটা করা যাচ্ছে না। এবার তার ফলে হয়তো কিছু যোগ্য আছে, হয়তো নয়, সত্যিই এদের মধ্যে যোগ্য আছেন, কিন্তু যেহেতু এদের মধ্যে যোগ্যইকে আর অযোগ্যইকে সেই বাছাই পর্বটা সম্ভব নয়, সেই জন্য আপাতত এদের চাকরি যাচ্ছে, এরা একটা ক্যাটাগরি হচ্ছে। কিন্তু মাথায় একটা জিনিস রাখুন, এই যোগ্য অযোগ্য যে সেগ্রিগেশনের কথা চলছে এর বাইরেও ওই 2016 সালের যে পরীক্ষাটা 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এবার এই যে বিপুল দুর্নীতিটা হয়েছে, সেই বিপুল দুর্নীতির জন্য একটা বড় অংশের মানুষ তারা যোগ্য কিন্তু তাদের নাম ওই মেরিট লিস্টেই আসেনি, তারা দীর্ঘদিন ধরে ধর্নায় বসে আছেন এবং সেই ধর্নায় বসে থাকার ফলে তাদের কথা আমরা আজকে ভুলে গেছি। কিন্তু তারাও তো আজকে প্রতারিত হয়েছেন, তারাও তো আজকে নিপীড়িত হয়েছেন এই সরকারের দ্বারা, তাদের কথাটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। এবার
এই যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না বলে যদি আপনি 19,000কেই রেখে দেন, যে ঠিক আছে আপনার ওই ন্যাচারাল জাস্টিসের কথা বলছেন, তাহলে এই যে বাকি 23 লক্ষ পরীক্ষার্থী ছিল যাদের মধ্যে অনেকেই যোগ্য এবং তাদের এই ঘুষকাণ্ডের জন্য তাদের নামটা ওই তালিকায় আসেনি, তাদের উপর তো ন্যাচারাল জাস্টিসটা ব্যাহত হচ্ছে। তাহলে এই 23 লক্ষের ন্যাচারাল জাস্টিস সেই ব্যাহত হওয়াটা সুপ্রিম কোর্ট কি করে মেনে নেবে? এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা তো করা যাচ্ছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা চায় না। আর কেন চায় না সেই ব্যাখ্যাও শুভেন্দু অধিকারী দিয়ে দিলেন, যে সুজয় কৃষ্ণ ভদ্র, ওই লিপস অ্যান্ড বাউন্স কালীঘাটের কাকু, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের যে অডিও রেকর্ড পাওয়া যাচ্ছে, যেটা চার্জশিট ইতিমধ্যেই সিবিআই মেনশন করে দিয়েছে, সেখানে তো অভিষেক ব্যানার্জির নাম শোনা যাচ্ছে। কে সেই অভিষেক ব্যানার্জি? সেখানে তো অন্য কারোর নাম শোনা যাচ্ছে না। 700 কোটি টাকার কথা শোনা যাচ্ছে। এই বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এবং সেটা যেদিকে ইঙ্গিত দিচ্ছে, কিচ্ছু জানতেন না মাননীয় মুখ্যমন্ত্রী, নাকি তিনি সবটা জানতেন? আর সেই জন্যই এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন তিনি করতে দিচ্ছেন না। আজকে একটা কথা ভালো করে মাথায় করে দেখুন তো, যারা মুখ্যমন্ত্রী ভাষণটা শুনেছেন, সব টিভিতে তো সম্প্রচার হয়েছে, ফেসবুকে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে বলছে আপাতত আমি এই যোগ্যদের কথা বলছি, পরে আমি অযোগ্যদের কথায় আসছি। তার মানে ওই যারা অযোগ্য তাদেরকেও তিনি ব্যবস্থা করে দেবেন। এবার একবার ভাবুন তো, এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা যাচ্ছে না, এই সমস্ত কিছুর মাঝখানে এরা শিক্ষকটা কোন স্কুলের? এরা শিক্ষকগুলো হচ্ছেন সরকারি স্কুলের। সেই সরকারি স্কুলে পড়তে যায় কে? পড়তে যায় না এইসব রথী মহারথী রাজনীতিবিদদের ছেলেমেয়েরা। আমার আপনার ঘরের সাধারণ ছেলেপিলেগুলো, যাদের অর্থনৈতিক অবস্থা অতটাও মজবুত নয়, সেই ছেলেপিলেগুলো যাচ্ছে। যারা গ্রামীণ এলাকায় আমরা থাকি, আমাদের কাছে কোনো বেসরকারি স্কুলের অপশন নেই, এই ছেলেমেয়েরা সেখানে পড়তে যাচ্ছে। এবার যে শিক্ষক পড়াচ্ছেন তিনি যদি অযোগ্য হন, তিনি 2 আর 2 4 করতে যদি না জানেন, শুধুমাত্র ঘুষ দিয়েছেন, তোলামূলের ক্যাডার বলে চাকরিটা পেয়েছেন, কোন রাজনৈতিক নেতার আত্মীয় বলে চাকরিটা পেয়েছেন, তাহলে তারা কি শেখাচ্ছে? আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখছে? এই ছাত্রছাত্রীদের উপর যে অন্যায় অবিচারটা চলছে, এবং সেটা কিসের জন্য? একটা সিস্টেমেটিক করাপশন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে, এবং তিনি বলছেন তিনি কিচ্ছু জানেন না। তিনি কিচ্ছু জানেন না, অথচ তার পাশে বসে থাকা লোকগুলো করেছে, এবং যারা যারা করেছে তাদের প্রত্যেককে তিনি পুরস্কৃত করেছেন। যে প্রাইমারি চেয়ারম্যান ছিল তাকে তিনি বিধানসভায় টিকিট দিয়েছেন, প্রত্যেক বছর তার পদটা রিনিউ করিয়েছেন। যে শিক্ষামন্ত্রী ছিল তাকে দলের মহাসচিব করে রেখে দিয়েছেন। প্রত্যেকে পুরস্কৃত হয়েছে, একাধিক পদে চাকরি করেছে, অথচ কিচ্ছু জানেন না। এই করাপ্টেড লোকগুলোকে তাহলে পুরস্কৃত করলেন কি করে? তার মানে তিনি সবটা জানতেন, গোপন করার চেষ্টা করছেন। জানতেন কি জানতেন না সেটা সিবিআই তদন্ত হলে সামনে আসবে, যেটা কালকে শুনানি আছে। কিন্তু একটা ছবি পরিষ্কার হয়ে যাচ্ছে, উপর চালাকির চেষ্টা এখনো তিনি চালিয়ে যাচ্ছেন, এবং ওই অযোগ্যরাই হচ্ছে তার সব থেকে বেশি মাথা ব্যথা। কেননা এই অযোগ্যদের যদি চাকরি যায়, তারা বলে দেবে কাদেরকে ঘুষটা দিয়ে তারা চাকরি পেয়েছিল। আর সেই যদি ঘুষখোরগুলোর নাম সামনে চলে আসে, কেঁচো খুঁড়তে খুঁড়তে একদম ওই সর্বোচ্চ মাথা অবধি পৌঁছবে, এবং পৌঁছবেই। সেই জন্যই তার টেনশনটা বাড়ছে, ওই জন্যই তিনি গল্প দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পড়েছেন শুভেন্দু অধিকারীর পাল্লায়, পড়েছেন বিজেপির পাল্লায়, আর সেই জন্য উপর চালাকি প্রতি পদে প্রতি মুহূর্তে এভাবে ফাঁস হয়ে যাচ্ছে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, আজকে গোটা বাংলার মানুষও তার এই উপর চালাকি কিন্তু ধরে নিয়েছে, যে কারণে গাল গল্প দিতে এসে নেতাজি ইন্ডোরে এইভাবে প্রতিবাদের মুখে তাকে পড়তে হলো, এবং তারপর পরপর করে পালাতে হলো। বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।